Hello, my dear students. Welcome back in your simplified biology classes, and I am your Dhruva Mahato. And for today's class, I have selected a very important topic for you, and that is the kinds of follicles formed in ovary, that is the folliculogenesis. তো আজকের যেটা ক্লাস, সেই ক্লাসে আমরা যে বিষয়টাকে আমরা সিলেকশন করেছি সেটা হচ্ছে ওভারির ভিতরে যে নানা ধরনের আমরা ফলিকেলসগুলি দেখছি, এই ফলিকেলসগুলি কি করে ফর্মেশন হয়। অ্যাকচুয়ালি ফলিকেলস আর অ্যাকচুয়ালি এগ অর উসাইট কন্টেনিং কমপ্লেক্স স্ট্রাকচার। ঠিক আছে, তো এই যে ওভারির ভিতর যে নানা ধরনের ফলিকেলস আছে, যেমন আমরা এর আগেও নাম পেয়েছি প্রাইমোর্ডিয়াল ফলিকেলস, দি প্রাইমারি ফলিকেলস, দ্য সেকেন্ডারি ফলিকেলস, এবং সেকেন্ডারি ফলিকেলসের যেটা নেক্সট সাবসিকুয়েন্ট স্টেজ, দ্য ওভুলেটরি স্টেজ, যেখান থেকে ফিউচার এগ অর্থাৎ সেকেন্ডারি উসাইটটা রিলিজ হবে, সেটা হচ্ছে গ্রাফিয়ান ফলিকেল। তো ওভারির ভিতরে এই নানা ধরনের ফলিকেলস কি করে ফর্মেশন হয়, এই ফলিকেল ফর্মেশন হওয়া প্রসেসটাকে বলা হচ্ছে ফলিকুলোজেনেসিস। অ্যান্ড কিপ রিমেম্বার, এই ফলিকুলোজেনেসিস প্রসেস কিন্তু দুটা পিরিয়ডে হয়, একটা হচ্ছে প্রি অ্যান্ট্রাল পিরিয়ড, একটা হচ্ছে অ্যান্ট্রাল পিরিয়ড। প্রি অ্যান্ট্রাল পিরিয়ড যেটা, সেটা গোনাডোট্রফিন ইন্ডিপেন্ডেন্ট প্রসেস, সেখানে কোনো ধরনের পিটুইটারি গ্ল্যান্ড থেকে তৈরি হওয়া যে গোনাডোট্রফিন হরমোন এফএসএইচ বা এলএইচ, সেগুলির প্রয়োজন হয় না। এই যেটা প্রি অ্যান্ট্রাল যেটা পিরিয়ড, সেই পিরিয়ডে ওভারির ভিতর যে ফলিকলসগুলি ফর্মেশন হতে থাকে, they are triggered by different kinds of intra-ovarian factors. ওভারির ভিতরে বিভিন্ন ধরনের ফ্যাক্টরস সিনথেসাইজ হয়, অ্যান্ড দোজ ফ্যাক্টরস অ্যাকচুয়ালি দে ট্রিগার দিস ফলিকুলোজেনেসিস। এবং এভাবে যখন ফলিকেলসগুলি ফর্মেশন হতে থাকে, তো আপ টু দি ফর্মেশন অফ দি সেকেন্ডারি ফলিকেলস, কারণ ওভারির ভিতর প্রথমে ফর্মেশন হয় প্রাইমোর্ডিয়াল ফলিকেলস, আর প্রাইমোর্ডিয়াল ফলিকেল যে ওভারির ভিতর ফর্মেশন হয় সেটা মিলিয়ন সিন নাম্বার, তার ভিতরে কিছু ডিজেনারেট করে যায়, আর যেগুলি রয়ে যায় তারই মধ্যে কিছু কিছু কি হয়, নেক্সট স্টেজ প্রাইমারি ফলিকেলে পরিণত হয়, আর প্রাইমারি ফলিকেলস তৈরি হওয়ার পর তার মধ্যেও কিছু ডিজেনারেট করে যায়, এটাকে ফলিকুলার অ্যাট্রেসিয়া বলে বলা হয়। আর যেগুলি রয়ে যায় তারই ভিতর কিছু আবার স্পোরাডিক্যালি কিছু কি হয়, সেকেন্ডারি ফলিকেলে পরিণত হয়। এভাবে সেকেন্ডারি ফলিকেল একটা সময় কি হয়, টারশারি ফলিকেল বা গ্রাফিয়ান ফলিকেলে পরিণত হয়। তো এই যে প্রথমে প্রাথমিক অবস্থায় যেটা প্রাইমোর্ডিয়াল ফলিকেল তৈরি হচ্ছে, সেটা গিয়ে প্রাইমারি ফলিকুল হয়ে যাচ্ছে, প্রাইমারি ফলিকেলটা সেকেন্ডারি ফলিকেল হয়ে যায়। এই যে ফলিকুলোজেনেসিস ফ্রম প্রাইমোর্ডিয়াল ফলিকেল টু ফর্মেশন অফ দি সেকেন্ডারি ফলিকেল, এতটুকু হচ্ছে প্রি অ্যান্ট্রাল periods, and it is completely gonadotrophin independent process. কিন্তু এরপর এই সেকেন্ডারি ফলিকেলটা যে এবার গ্রাফিয়ান ফলিকেলে পরিণত হবে, দিস ইজ দ্য ওভুলেটরি ফলিকেল, কারণ এখান থেকে কি হবে, সেকেন্ডারি উসাইট যেটা ফিউচার এগ সেটা রিলিজ হবে। তো সেকেন্ডারি ফলিকেল এরপরে গিয়ে যে গ্রাফিয়ান ফলিকেলে পরিণত হবে, দ্যাট ইজ কল দি অ্যান্ট্রাল পিরিয়ডস অফ ফলিকুলোজেনেসিস, অ্যান্ট্রাল পিরিয়ড অফ ফলিকুলোজেনেসিস, অ্যান্ড দ্যাট ইজ gonadotrophin dependent process, means FSH, follicle stimulating hormone, that will be secreted by the pituitary gland. Pituitary gland থেকে যদি এই হরমোনটা সিক্রেট না হয় FSH, তাহলে কিন্তু এই অ্যান্ট্রাল যেটা পিরিয়ড অফ ফলিকুলোজেনেসিস সেটা কিন্তু হবে না। সেটা কি হবে, ওভারির ভিতরে সেকেন্ডারি ফলিকেলসগুলি তৈরি হয়ে থাকবে, সেকেন্ডারি ফলিকেলগুলি এরপরে যে গ্রাফিয়ান ফলিকেলে পরিণত হবে সেটা আর হতে পারবে না, কারণ সেটা হতে গেলে কি লাগবে, গোনাডোট্রফিন হরমোন লাগবে এফএসএইচ, যেটা পিউটারি গ্ল্যান্ড থেকে সিক্রেট হবে। কাজেই আজকের যেটা ক্লাস, সেই ক্লাসের যেটা বিষয় আমরা সিলেকশন করেছি সেটা হচ্ছে এটাই, যে ওভারির ভিতরেই নানা ধরনের যে গ্রাফিয়ান ফলিকেল ফর্মেশন হচ্ছে, সেই গ্রাফিয়ান ফলিকেলসগুলির স্ট্রাকচার অ্যান্ড প্রসেস অফ ডেভেলপমেন্ট, সেটা নিয়ে আজকে আমরা ক্লাসে আলোচনা করব। আর প্রথমেই আমরা দেখে নিচ্ছি অ্যাকচুয়ালি এই যেটা ফলিকুলোজেনেসিস বা ফলিকেল ফর্মেশন হওয়ার যেটা প্রসেস, অ্যাকচুয়ালি তার শুরুয়াত, তার স্টার্টটা কোথার থেকে হচ্ছে। অ্যাকচুয়ালি শুরু হয় ফ্রম দি এগ নেস্ট থেকে।
egg nest is nothing but these are actually clusters of diploid oogonial cells. আসলে কি হয়, এই যেটা ফলিকুলোজেনেসিস, প্রথমে তো প্রাইমোর্ডিয়াল ফলিকেলস তৈরি হবে ওভারির ভিতরে, তারপরে সেটা কিসে পরিণত হবে, প্রাইমারি ফলিকেলে। তো এই যে শুরুটা যে হচ্ছে, এই শুরুটা কিন্তু হয় বিফোর বার্থ। ইন কেস অফ এ ফিমেল ফিটাস, যখন সে তার মার গর্ভে থাকে, ডিউরিং হার জেস্টেশন পিরিয়ডস উইদিন দ্য ওম অফ হার মাদার, প্রথম 5 মাসের ভিতরেই তার যেটা ফিটাল ওভারি, তার ভিতরে কিন্তু উজেনেসিস প্রসেস স্টার্ট হয়ে যায়, এবং প্রথম 5 মাসের ভিতরেই তার প্রত্যেকটা ওভারির ভিতরে মিলিয়নস ইন নাম্বার প্রাইমোর্ডিয়াল ফলিকেলস ফর্মেশন হয়ে যায়। এগুলি জন্মের আগেই তৈরি হয়। কাজেই আগের দিন যেটা ক্লাস, সেই ক্লাসে আমি বলেছিলাম যে উজেনেসিস অ্যান্ড সাইমালটেনিয়াসলি যেটা ফলিকুলোজেনেসিস, এই প্রসেসটা অ্যাকচুয়ালি বিফোর বার্থ, জন্মের আগেই একটা স্ত্রী ভ্রূণ, ফিমেল ফিটাস, তার মার গর্ভে থাকা অবস্থাতে এটা শুরু হয়ে যাচ্ছে। তো হোয়াট অ্যাকচুয়ালি মানে কি হয় সেখানে, আসলে একটা ফিটাল ওভারি ওভারি তো অ্যাকচুয়ালি অ্যালমন্ড শেপড স্ট্রাকচার, and each ovary remain covered by an germinal epithelium. This is the outermost wall layer, which is made up of squamous or cuboidal epithelial cells. এই সেলগুলিরই কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, উজেনেসিস হয়। ভবিষ্যতে আমরা ওভারির মধ্যে যে এগ সেলস পাবো, এগুলি হচ্ছে স্টেম সেলস, দ্য জার্মিনাল ইপিথেলিয়াম সেল। এই কোষগুলির থেকেই কিন্তু ভবিষ্যতে গিয়ে কি হয়, ওভারির ভিতরে আমরা এগ ফর্মেশন হয়। তো প্রথম অবস্থায় কি হচ্ছে, সেটা হচ্ছে যে ওভারির যেটা জার্মিনাল ইপিথেলিয়াম, সেই জার্মিনাল ইপিথেলিয়ামের মধ্যে থাকা যেগুলি ইপিথেলিয়াল সেলস, দিজ আর দ্য স্টেম সেলস, তারই ভিতর সার্টিন সেলস, কিছু সেলস কি হয়, আকারে বড় হয়ে যায়। দে ডিফারেনশিয়েটস দেমসেলভস, সেলগুলি অল্প আকারে বড় হয়, দেয়ার নিউক্লিয়াস বিকাম প্রমিনেন্টস। তো এই ধরনের মাঝে মাঝে কিছু সেলস এইভাবে নিজেকে অল্প চেঞ্জ করে নেয়, নিজেকে ডিফারেন্সিয়েটস করে নেয়, আর সেই সেলসগুলির এরপরে কি হয়, রিপিটেড মাইটোসিস ডিভিশন শুরু হয়। এতে কি হয়, এই ধরনের যেগুলি ডিফারেন্সিয়েটেড জার্মিনাল ইপিথেলিয়াম সেলস, ঠিক আছে, সেগুলির যখন রিপিটেড মাইটোসিস ডিভিশন হয়, তখন ইন মিলিয়নস নাম্বারস অফ উগোনিয়া সেলস তৈরি হয়। এগুলো হচ্ছে উগোনিয়া সেলস। এই আবার জায়গায় জায়গায় ওভারির ভিতরে জায়গায় জায়গায় ইন মিলিয়নস ইন নাম্বারস এরকম উগোনিয়া সেলসের কি হয়, ক্লাস্টার্স তৈরি হয়। তো উগোনিয়া সেলসের এই ক্লাস্টার বা গুচ্ছটাকে বলা হয় এগ নেস্ট, ঠিক আছে। তো প্রতিটা ওভারির ভিতরে এরকম মিলিয়নস ইন নাম্বার এরকম কি ফর্মেশন হয়, প্রথমে এগ নেস্ট ফর্মেশনস হয়। দিজ আর অ্যাকচুয়ালি ক্লাস্টার্স অফ উগোনিয়া সেলস। আর যেহেতু ডিভিশনটা হয়েছে মাইটোসিস ডিভিশন, কাজে উগোনিয়া সেলসগুলি সব জেনেটিক্যালি কি হয়, ডিপ্লয়েড হয়। এরপর কি হয় অ্যাকচুয়ালি, নেক্সট স্টেজে কি হয়, সেটা হচ্ছে এই যে এগ নেস্ট, এরকম এগ নেস্ট তো মিলিয়নস ইন নাম্বার হয়। এরকম তো না যে একটা ওভারির ভিতরে একটা এগ নেস্ট তৈরি হবে, এক একটা ওভারির ভিতরে ইন মিলিয়নস ইন নাম্বার এরকম এগ নেস্ট প্রডিউসড হয়। এবং প্রতিটা এগ নেস্টের মধ্যে যে অসংখ্য যে উগোনিয়াল সেলস থাকে, তার ভিতর যে কোনো একটা সেল তার গ্রোথ আরম্ভ হয়ে যায়, সেটার মাইটোসিস ডিভিশনটা থেমে যায়, থেমে গিয়ে কোষটা কি হয়, আকারে বড় হতে আরম্ভ করে বাই অ্যাকুমুলেটিং সাইটোপ্লাজম। মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বাড়তে আরম্ভ করে, গলগি বডি ভেসিকলস তৈরি করতে আরম্ভ করে, রাইবোজমের সংখ্যা বাড়ে, প্রোটিন সিনথেসিস হতে আরম্ভ করে, রিজার্ভ ফুড ম্যাটেরিয়াল সিনথেসিস হতে আরম্ভ করে। তো এই অসংখ্য উগোনিয়া সেলসের ভিতরে যে কোনো একটা উগোনিয়া সেলস তার কি হবে, গ্রোথ হতে আরম্ভ করে। আর সেই সেলটার নাম হয়ে যায় প্রাইমারি ওসাইট। আর সেই প্রাইমারি ওসাইট, এই যেটা উগোনিয়াল সেল, ডিফারেন্সিয়েটেড যেটা উগোনিয়াল সেলস, এটা শুধু গ্রোথ হচ্ছে তাই না, সাইমালটেনিয়াসলি এই যে কোষটা, এখন যেটাকে আমি প্রাইমারি ওসাইট বলছি, অল্প আগে এই কোষটা কি ছিল, একটা উগোনিয়া সেল ছিল। সেই কোষটার এখন কি হয়, বা সাইমালটেনিয়াসলি এর মধ্যে মিওসিস সেল ডিভিশন স্টার্ট হয়ে যায়। এখন
এই প্রাইমারি ওসাইট এর মধ্যে মিওসিস সেল ডিভিশন শুরু তো হয়, কিন্তু সেটা প্রথম মিওসিস, ফার্স্ট মিওসিস যেটা সেল ডিভিশন, তার যেটা প্রোফেজ 1, তার যেটা ডিপ্লোটিন স্টেজ, সেখানে গিয়ে মিওসিস সেল ডিভিশনটা এখানে থেমে যায়। এরপর আর মিওসিস সেল ডিভিশনটা প্রোগ্রেস হতে পারে না। তো এটা মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, কিপ রিমেম্বার দিস পয়েন্ট, যে প্রাইমারি ওসাইট actually is a meiocytes. Already this cell enter into meiosis cell division, কিন্তু একটা স্টেজে গিয়ে তার মিওসিস সেল ডিভিশনটা অ্যারেস্ট হয়ে যায়, থেমে যায়। আর সেই স্টেজটা হচ্ছে মিওসিস 1-এর যেটা প্রোফেজ 1, অর্থাৎ প্রথম মিওসিস কোষ বিভাজনের প্রথম আদ্যস্তর, এবং তার ডিপ্লোটিন স্টেজ, সেই ডিপ্লোটিন স্টেজ পর্যন্ত গিয়ে এর কোষ বিভাজনটা সেখানে স্টপ হয়ে যাচ্ছে, কিন্তু এর গ্রোথটা কন্টিনিউ থাকবে, এটার গ্রোথটা কন্টিনিউ থাকে। এদিকে কি হয়, বাকি যে উগোনিয়া সেলস আছে, হুইচ লস দেয়ার পটেনশিয়ালিটি টু ডিফারেন্সিয়েটস ইনটু দ্য প্রাইমারি ওসাইট, সেই উগোনিয়া সেলসগুলি নষ্ট হয়ে যায় না, বরঞ্চ সেই উগোনিয়া সেলগুলি কি হয়, দে বিকাম ফ্ল্যাট, স্কোয়ামাস, অ্যান্ড ফর্ম এ সিঙ্গেল লেয়ার শিট অ্যারাউন্ড দিস প্রাইমারি ওসাইট, চারদিকে একটা শিট ফর্মেশন করে দেয় অফ এ সিঙ্গেল লেয়ার অফ সেলস। তখন এই উগোনিয়া সেলসগুলিকে বলা হয় ফলিকুলার সেলস। এই ফলিকুলার সেলসগুলির এমব্রায়োলজিক্যাল সিগনিফিকেন্স আছে। একটা হচ্ছে দিস সেলস হেল্প ইন নারিশমেন্টস অফ দি প্রাইমারি ওসাইটস, এই কোষগুলি যেটা প্রাইমারি ওসাইট এর যে বিকাশ হচ্ছে, এর যে গ্রোথ হচ্ছে, তার জন্য তার পুষ্টির দরকার, সো দে হেল্প ইন নারিশমেন্ট টু দি প্রাইমারি ওসাইট সেলস। পাশাপাশি কি হচ্ছে, অল্প আগেই কিন্তু আমি বলেছিলাম যে এই প্রাইমারি ওসাইট সেল এর মধ্যে মিওসিস সেল ডিভিশন শুরু তো হয়েছে, কিন্তু ডিপ্লোটিন স্টেজে গিয়ে সেটা স্টপ হয়ে গেছে, আর প্রোগ্রেস হতে পারছে না। তার কারণ হচ্ছে এই যে চারদিকে ঘিরে থাকা যেগুলি ফলিকুলার সেলস, এই কোষগুলি কিন্তু এক ধরনের ইনহ্যাবিটরি প্রোটিন ফ্যাক্টরস তৈরি করে, যেটা এর মিওসিস সেল ডিভিশনটাকে ইনহ্যাবিট করে রাখে, সেটাকে স্টপ বা বন্ধ করে রাখে। এবং এভাবে উগোনিয়া সেলসগুলি নিজেকে স্কোয়ামাস বা ফ্ল্যাট করে চারদিকে যে শিট ফর্মেশন করে দিল, তাতে যে ফলিকেলস তৈরি হলো, যার মাঝখানে একটা ফিউচার এগ বা প্রাইমারি ওসাইট থেকে যাচ্ছে, যেটা মিওসিস সেল ডিভিশনের ডিপ্লোটিন স্টেজে গিয়ে অ্যারেস্ট হয়ে আছে, তখন এই স্ট্রাকচারটাকে বলা হবে প্রাইমোর্ডিয়াল ফলিকেলস। আর একটি স্ত্রী ভ্রূণ, একটি ফিমেল ফিটাস, তার জন্মের আগেই, ঠিক আছে, তার জন্মের আগেই তার যেটা ফিটাল ওভারি, তার প্রত্যেকটা ওভারির ভিতরে ইন মিলিয়নস নাম্বারস এই ধরনের প্রাইমোর্ডিয়াল ফলিকেলস ফর্মেশন হয়, তৈরি হয়ে যায়, আগের থেকে তৈরি হয়ে যায়। এবার বিফোর বার্থ, জন্মের আগেই আবার এই যে প্রাইমোর্ডিয়াল ফলিকেলস, প্রত্যেকটা ওভারিতে মিলিয়নসটির নাম্বার যে প্রাইমোর্ডিয়াল ফলিকেলস তৈরি হয়, তার ভিতরে অবশ্যই কিছু ডিজেনারেট করে যায়, কিছু থেকে যায়। তারই ভিতরে স্পোরাডিক্যালি, যে তারই ভিতরে স্পোরাডিক্যালি কিছু প্রাইমোর্ডিয়াল ফলিকেলস, সেটা নেক্সট যেটা সাবসিকুয়েন্ট ডেভেলপমেন্ট স্টেজ, সেই স্টেজে গিয়ে পৌঁছায়, অর্থাৎ তার পরবর্তী বিকাশ প্রক্রিয়াটা চলতে থাকে। তো এই প্রাইমোর্ডিয়াল ফলিকেলের পরবর্তী যেটা বিকাশ, এরপরে এটা ডেভেলপ হয়ে যেটা নেক্সট স্টেজটা লাভ করবে, দিস ইজ দ্য প্রাইমারি ফলিকেল। তো এখানে কি হয়, প্রাইমোর্ডিয়াল ফলিকেলটা কি করে প্রাইমারি ফলিকেলে পরিণত হয়? অ্যাকচুয়ালি ডিউরিং দ্য গ্রোথ পিরিয়ড অফ দি প্রাইমারি ওসাইট, শুধু তো এর সাইটোপ্লাজমের ভলিউমটাই বাড়বে না, এর ডিএনএ রেপ্লিকেশনসও হবে, মাইটোকন্ড্রিয়ার সংখ্যাও বাড়বে, আর যদি মাইক্রোলেসাইথেল এক্স বা মেসো বা টেলোলেসাইথেল এক্স হয়, তাহলে এখানে ভিটেলোজেনেসিস প্রসেস চলবে, অর্থাৎ ইয়ক ফরমেশন প্রসেসও চলবে, যেখানে রিজার্ভ ফুডসও তৈরি হবে। কিন্তু যেটা আমি বলছি সেটা হচ্ছে যে এর গ্রোথের পাশাপাশি এবং বিভিন্ন ধরনের রিজার্ভ ফুড সিনথেসিস বা মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বাড়ার পাশাপাশি একটি স্ট্রাকচার তৈরি হয় এখানে একটি, সেটা কি, এই যেটা প্রাইমারি ওসাইট, এটা কি করে, এর চারপাশে একটি নন সেলুলার একটি কোট তৈরি করে, and this non-cellular coat is known as the জোনা পেলোসিডা। এই জোনা পেলোসিডার কিন্তু অনেক এমব্রায়োলজিক্যাল সিগনিফিকেন্স আছে।
আর এটা এক ধরনের গ্লাইকোপ্রোটিনস দিয়ে তৈরি হয়। আর জোনা পেলুসিডার যে সমস্ত এমব্রায়োলজিক্যাল সিগনিফিকেন্স সেটা আমি লাস্ট ক্লাসে আলোচনা করে দিয়েছি, আগামীতেও আলোচনা করব আমি। অ্যান্ড ফর ইউর কুইক রিভিশন ইউ মে ওয়াচ মাই লাস্ট ভিডিওস অলসো। তো এই যেটা জোনা পেলুসিডা এটা একটা তৈরি হবে, এটা কিন্তু এর এই গ্রোথ পিরিয়ডেই তৈরি হবে জোনা পেলুসিডা, যেটা এই যে চারপাশে যে ফলিকুলার সেলসগুলি ছিল সেই ফলিকুলার সেলসগুলির থেকে জোনা পেলুসিডা কি করে, মাঝখানে থাকা যেটা ফিউচার এগ, দ্যাট ইজ দ্য প্রাইমারি ওসাইট, সেটাকে সেপারেট করে দেয়। এই জোনা পেলুসিডার কিন্তু বহু এমব্রায়োলজিক্যাল সিগনিফিকেন্স আছে। আর তার সাথে কি হয়, এই যে চারদিকে যে স্কোয়ামাস যেগুলি ফলিকুলার সেল, এই সেলগুলির পরে কিউওয়াডাল ফলিকুলার সেলে পরিণত হয়। কিপ রিমেম্বার, এই সেলগুলি পরবর্তীতে কিউওয়াডাল ফলিকুলার সেলে পরিণত হয় এবং তার মধ্যে সেই সেলসগুলি প্রলিফারেট হতে আরম্ভ করে, সেগুলির মাইটোটিক ডিভিশন হতে আরম্ভ করে। কাজে এই কোষগুলি একটা স্তরে ছিল, যখন এই কোষগুলি প্রলিফারেট হতে আরম্ভ করে, এগুলির মধ্যে মাইটোসিস ডিভিশন স্টার্ট হয়, তখন দেখা যায় যে প্রাইমারি যেটা ওসাইট তার চারপাশের ফলিকেল যেটা ফলিকেল এটা স্ট্র্যাটিফাইড হয়ে যায়, এটা বহুস্তরীয় একটা ফলিকেলে পরিণত হয়ে যায়। আর এই অবস্থায় এই ফলিকেলটাকে বলা হবে প্রাইমারি ফলিকেলস। ক্লিয়ার? আচ্ছা, এবার একটি ফিমেল ফিটাস যখন তার জন্ম হয়, জন্মের থেকেই তার প্রতিটা ওভারির ভিতরে, আমি অল্প আগে বলেছি, মিলিয়নস ইন নাম্বার প্রাইমোর্ডিয়াল ফলিকলসও থাকবে, সাথে এবার কি থাকবে, হাজারো প্রাইমারি ফলিকলসও থাকবে, হাজার লাখো প্রাইমারি ফলিকলস থাকবে। এবার জন্মানোর পর টিল হার পিউবার্টি, অর্থাৎ তার অ্যাডোলিসেন্স এজ না আসা পর্যন্ত, তার গর্ভাশয় বা তার যেটা ওভারির ভিতরে থাকা এই ধরনের যেগুলি প্রাইমারি ফলিকেল, ধীরে ধীরে সেটা নেক্সট সাবসিকুয়েন্ট স্টেজে পৌঁছায়। কাজে এবার প্রাইমারি ফলিকেল এর যখন পরবর্তী বিকাশ হবে, সেটা গিয়ে কিসে পরিণত হবে, একটা সেকেন্ডারি ফলিকেল। তো সেকেন্ডারি ফলিকেল যেটা স্ট্রাকচার, এটা প্রাইমারি ফলিকেলটা যখন বড় হয়, অর্থাৎ এর চারদিকে থাকা যেগুলি ফলিকুলার সেলস, এই সেলসগুলির কি হয়, আরো প্রলিফারেশনস হয়, কাজে স্ট্রাকচারটা আরো বড় হবে, এটা আরো স্ট্র্যাটিফাইড হয়ে যাবে। আর ভেরি ইম্পর্টেন্টলি একটা ব্যাপার মনে রাখতে হবে এখানে, যে এই অবস্থায় এই যে ফলিকুলার সেলসগুলি আছে, এই ফলিকুলার সেলসগুলিকে কিন্তু বর্তমানে এখন আমরা বলতে পারি দিজ আর দ্য গ্র্যানুলোসা সেলস। এখন এই সেলসগুলিকে আমরা গ্র্যানুলোসা সেলস বলবো। আর এগুলি কিছুটা এন্ডোক্রাইন ফাংশনসও করতে আরম্ভ করে দেয়। এই যে গ্র্যানুলোসা সেলসগুলি আছে, এই সেলসগুলির মধ্যে এমন কিছু এনজাইম সিনথেসিস হতে আরম্ভ করে, হুইচ ক্যাটালাইসিস দ্য chemical reactions for synthesis of female sex hormone, that is estrogen. এই কোষগুলি অ্যাকচুয়ালি ফিমেল বডিতে একটা ইম্পর্টেন্ট সেক্স হরমোন হচ্ছে ইস্ট্রোজেন। সেই ইস্ট্রোজেন সিক্রেটিং সেলস কোনগুলি, সেগুলি হচ্ছে এই গ্র্যানুলোসা সেল। যে সেলসগুলি অল্প আগে কি ছিল, ফলিকুলার সেলস ছিল, এখন সেই কোষগুলি কিন্তু সব এন্ডোক্রাইন কোষে পরিণত হয়ে যাচ্ছে ধীরে ধীরে, গ্র্যাজুয়ালি এই কোষগুলির মধ্যে এন্ডোক্রাইন ফাংশনসটা কি হয়, শুরু হতে আরম্ভ করে। এরপর এই যে গ্র্যানুলোসা সেলসগুলি আছে, এই কোষগুলি কি করে, এক ধরনের ফলিকুলার ফ্লুইডস এগুলি সিক্রেট করতে আরম্ভ করে। আর সেই ফলিকুলার ফ্লুইডসের মধ্যে এই প্রচুর পরিমাণে ইস্ট্রোজেন হরমোনস সেখানে পাওয়া যায়। এছাড়াও আরো বিভিন্ন ধরনের কেমিক্যাল সেখানে আছে, হায়ালুরোনন, এ ধরনের কেমিক্যালসও সেখানে পাওয়া যায়। তো জায়গায় জায়গায় কি হয়, এরকম ফলিকুলার ফ্লুইড জমা হতে থাকে। আর তাতে কি হয়, এরকম ফ্লুইড ফিল্ড কিছু ল্যাকুনা ফরমেশনস হয়, দিজ আর কল দি ল্যাকুনা। জায়গায় জায়গায় চারদিকে যেটা ওসাইটস আমি পাচ্ছি, প্রাইমারি ওসাইট, দিস ইজ দ্য ফিউচার এগ, ইতিমধ্যে এর মধ্যে মিওসিস সেল ডিভিশন স্টার্ট হয়ে গেছে, কিন্তু সেটা ডিপ্লোটিন স্টেজে বন্ধ হয়ে আছে। তার চারপাশে একটা জোনাস পেলুসিডা ফরমেশন হয়েছে, দিস ইজ এ নন সেলুলার কোট। আর তার চারপাশে কি তৈরি হয়েছে, ফলিকুলার সেলস। আর এখন আমি এই সেলসগুলিকে বলবো গ্র্যানুলোসা সেলস। তার একটা স্তর তৈরি হয়ে গেছে চারদিকে। আর এই গ্র্যানুলোসা সেলের স্তরটাকে বলা হয় জোনা গ্র্যানুলোসা।
এই কোষগুলি ধীরে ধীরে এন্ডোক্রাইন কোষে পরিণত আরম্ভ হতে শুরু করে, আর এই কোষগুলির মধ্যে এমন এনজাইমস তৈরি হতে আরম্ভ করে যেগুলি ইস্ট্রোজেন হরমোনটাকে সিনথেসিস করতে পারে। অ্যাকচুয়ালি ইস্ট্রোজেন হরমোন এটা কোলেস্টেরলস থেকে তৈরি হয়, কাজেই একটা কেমিক্যাল রিয়াকশনস হতে লাগে, তারপরে গিয়ে সেই কোলেস্টেরলস কি হবে, ইস্ট্রোজেন হরমোনে কনভার্ট হবে। তার জন্য যেটা কেমিক্যাল রিয়াকশন প্রসেস সেটা এই কোষগুলির মধ্যে চলে, আর তার জন্য এনজাইমস লাগবে, সেগুলি সেলসগুলির মধ্যে সিনথেসিস হয়। আর পাশাপাশি কি করে, এই যে গ্র্যানুলোসা কোষগুলি বা সেলসগুলি এরা এক ধরনের ফলিকুলার ফ্লুইডস তৈরি করে, যার জন্য কি হয়, ফলিকলসের মধ্যে জায়গায় জায়গায় এরকম ফ্লুইড ফিল্ড কিছু ল্যাকুনা ফরমেশন হয়। একই সাথে এই স্ট্রাকচারটা কোথায় তৈরি হচ্ছে, উইদিন দি কর্টেক্স অফ দি ওভারি, কারণ দিস ইজ দ্য আউটারমোস্ট ওয়াল লেয়ার, জার্মিনাল ইপিথেলিয়াম, তারপরে আছে টিউনিকা অ্যালবুজিনিয়া, আর তারপরে পার্টটা হচ্ছে কর্টেক্স, মাঝখানের অংশটাকে বলা হয় ওভারি মেডুলা। কাজে স্ট্রাকচারটা কোথায় তৈরি হচ্ছে, ইন দ্য কর্টিক্যাল পার্ট। বড় হচ্ছে স্ট্রাকচারটা, ধীরে ধীরে তার সাইজটা বড় হয়ে যাচ্ছে। এবার এই যেটা কর্টেক্স, কর্টেক্সের মধ্যে থাকা যেগুলি কর্টিক্যাল সেলস, স্পিন্ডিল কর্টিক্যাল সেল, সেগুলি এবার কি করে, এই যেটা জোনা গ্র্যানুলোসা তার চারপাশে একটি স্তর তৈরি করে দেয়, সেটাকে চারপাশে স্তর তৈরি করে দেয়, তৈরি করে দিয়ে থিকা ইন্টারনা বলে একটা কোট তৈরি করে। আর এই যেটা থিকা ইন্টারনা কোট, তার মধ্যে যেগুলি কর্টিক্যাল সেলস আছে, সেই সেলসগুলিও কিন্তু ইস্ট্রোজেন হরমোন তৈরি করে। অ্যাকচুয়ালি ইস্ট্রোজেন হরমোন তৈরি হওয়ার যেটা কেমিক্যাল প্রসেস, তার যেটা প্রাইমারি রিয়াকশন, সেই প্রাইমারি রিয়াকশনগুলি হয় এই জোনা গ্র্যানুলোসার বাইরে কর্টেক্সের দ্বারা তৈরি হওয়া যেটা কোট, যেখানে কর্টিক্যাল সেলস আছে, এই সেলসগুলির মধ্যে অ্যাকচুয়ালি প্রাইমারি রিয়াকশনসটা আরম্ভ হয়। তাতে কিছু ইন্টারমিডিয়েট প্রোডাক্টস তৈরি হয়, আর সেই ইন্টারমিডিয়েট প্রোডাক্টগুলি নেক্সট কোথায় ইউজ হয়, ইন দ্য গ্র্যানুলোসা সেল, অ্যান্ড ফাইনালি সেখানে গিয়ে কি হয়, ইস্ট্রোজেন হরমোন তৈরি হয়। তো আমরা বলতে পারি যে ইস্ট্রোজেন হরমোন তৈরি হওয়ার যেটা প্রাইমারি রিয়াকশন, সেটা হয় এই চারদিকে থাকা কর্টিক্যাল সেলসগুলির মধ্যে, হুইচ ফর্ম দি থিকা ইন্টারনা। আর সেকেন্ডারি রিয়াকশন, ফাইনাল রিয়াকশন, যেখানে ফাইনাল প্রোডাক্টটা তৈরি হবে, সেটা তৈরি হবে গ্র্যানুলোসা সেলসগুলির মধ্যে। এরপরে কি হয়, এই যেটা কর্টেক্স, কর্টেক্সের মধ্যে থাকা যেগুলি ফাইবার্স, সেটা চারদিকে একটা ক্যাপসুল ফরমেশন করে দেয়। এরকমভাবে যত হাজার লাখো সংখ্যা যেগুলি তৈরি হয় ভিতরে সেকেন্ডারি ফলিকেল, তার চারপাশে একটি কি হয়, ফাইব্রাস ক্যাপসুলস তৈরি হয়। তো চারদিকে তৈরি হয় ফাইব্রাস ক্যাপসুলটাকে বলা হয় থিকা এক্সটার্না। কাজে এভাবে যেটা ফিউচার এগ, অর্থাৎ যেটা প্রাইমারি ওসাইট, সেটাকে ঘিরে আমরা কিছু কোট পাচ্ছি, ঠিক তার বাইরেই পাচ্ছি আমি নন সেলুলার একটি কোট, দ্যাট ইজ কল দি জোনা পেলুসিডা। ইট ইজ কল দি প্রাইমারি এগ মেমব্রেন বিকজ ইট ইজ অ্যাকচুয়ালি সেক্রেটেড বাই দি এগ ইটসেলফ। অবশ্য পার্টলি, অবশ্য এই গ্র্যানুলোসা সেলসগুলিও কিন্তু কিছু পার্শিয়াল সেক্রেশন করে ফর দি, ওরও কিন্তু কিছু পার্শিয়াল রোল আছে ইন দি ফরমেশন অফ দি জোনা পেলুসিডা। তো নেক্সট যেটা ওয়াল লেয়ার, দ্যাট ইজ দ্য জোনা গ্র্যানুলোসা, আর তারপর যেটা আমি ক্যাপসুল পাচ্ছি, দিস ইজ কল দি থিকা। একদম বাইরের যেটা ফাইব্রাস থিকা, দ্যাট ইজ কল থিকা এক্সটার্না, আর তারপর যেটা সেলুলার থিকা, দ্যাট ইজ কল দি থিকা ইন্টারনা। তো both the interna theca and externa theca are derived from the cortex part of the ovary. And now the structures is called the secondary follicles. তো এই যে সেকেন্ডারি ফলিকেলস, অ্যাকচুয়ালি পর্যন্ত যেটা ফর্মেশন হওয়া প্রসেস, স্টার্টিং ফ্রম দি এগ নেস্ট ডিউ টু রিপিটেড মাইটোটিক ডিভিশনস অফ দি জার্মিনাল ইপিথেলিয়ামস, এই এতটুক যেটা process of formations of the secondary follicle or the folliculogenesis, this is called the pre-antral periods, and up to this the folliculogenesis process is totally independent of the gonadotrophin hormone. এখানে পিটিউটারি হরমোনের কোনো রোল নেই। তো এভাবে দুটা ওভারির ভিতরেই থাউজেন্ডস ইন নাম্বারস এরকম সেকেন্ডারি ফলিকেলস ফর্মেশন হতেই থাকে, অবিরত তৈরি হতে থাকে। ঠিক আছে, এটা অবিরত ফরমেশন হতে থাকে। অ্যান্ড এরপর ডিউরিং ইন এভরি মেনস্ট্রুয়েশন সাইকেল, এরপর অ্যাকচুয়ালি কি হচ্ছে সেটা আমি বলতে চাচ্ছি, যে এরপর যখন পিউবার্টি চলে আসে, দ্যাট মিনস অ্যাট দ্য এজ অফ
অ্যাডোলিসেন্স। ঠিক আছে, এরপর অ্যাডোলিসেন্স না আসা পর্যন্ত বা পিউবার্টি না আসা পর্যন্ত কিন্তু এই যে সেকেন্ডারি ফলিকেলসগুলি তৈরি হলো, এটা কিন্তু পরবর্তী যেটা নেক্সট স্টেজ, এটা যে বিকাশ হবে, এটা এরপরে আরো বিকাশ হবে, এটা নেক্সট যেটা এর সাবসিকুয়েন্ট যেটা নেক্সট ডেভেলপমেন্ট স্টেজ, সেটা কিন্তু সেখানে কিন্তু পৌঁছাতে পারবে না। অর্থাৎ ঠিক যেমন এই যেটা মিওসাইট সেলস, এর যেমন মিওসিস সেল ডিভিশনটা একটা স্টেজে গিয়ে থেমে গেছে, আর সেটা তো অবশ্যই নামটা মনে আছে, দ্যাট ইজ দ্য ফার্স্ট মিওসিস, ফেজ 1 ডিপ্লোটিন স্টেজ। ঠিক তেমনি এই যেটা ফলিকুলোজেনেসিস, যেটা স্টার্ট হয়েছিল ফ্রম দি এগ নেস্ট, সেটা প্রথমে প্রাইমোর্ডিয়াল ফলিকেল, তারপরে কি হলো প্রাইমারি ফলিকেল, তারপরে কি হলো সেকেন্ডারি ফলিকেল তৈরি হলো। এই সেকেন্ডারি ফলিকেল তৈরি হওয়া পর্যন্ত ফলিকুলোজেনেসিস প্রসেসটা গিয়ে স্টপ হয়ে যায়, এখানে গিয়ে স্টপ হয়ে যায়। এরপর প্রসেসটা প্রোগ্রেস হতে গেলে সেটা কি হরমোনের দরকার আছে, সেটা হচ্ছে পিটিউটারি হরমোন, দ্যাট ইজ এফএসএইচ, ফলিকেল স্টিমুলেটিং হরমোন। আর সেই ফলিকেল স্টিমুলেটিং হরমোন পিটিউটারি গ্ল্যান্ড থেকে কোন বয়সে তৈরি হয়? অ্যাট দ্য এজ অফ পিউবার্টি, অ্যাডোলিসেন্স এজে তৈরি হয়। কাজেই এই স্ট্রাকচারগুলি অ্যাডোলিসেন্স এজ পর্যন্ত, অ্যাডোলিসেন্স এজ না আসা পর্যন্ত, পিউবার্টি না আসা পর্যন্ত এই স্ট্রাকচারগুলি কি করে? দে ওয়েট ফর দ্যাট টাইম, এরা ওই সময়ের জন্য এরা অপেক্ষা করে থাকে। এরপর কি হয়? এরপর in every menstruation cycle, in every menstruation cycle periodically, ঠিক আছে, at regular intervals, যেটা menstruation cycle চলবে after attaining the puberty, আর যেটা এই menstrual cycle পিউবার্টিতে আরম্ভ হয় এবং সেটা কন্টিনিউ করতে থাকে till the menopause। তো যেটা বলছিলাম যে in each menstruation cycle পিটুইটারি গ্ল্যান্ড থেকে যখন এফএসএইচ হরমোন সিক্রেশন হয়, সে এফএসএইচ হরমোন কি করে? দুটা ওভারির ভিতরে যে কোনো একটা ওভারি হতে পারে, তার মধ্যে থাকা 6 to 15 এরকম যেগুলি সেকেন্ডারি ফলিকেলস আছে, সেগুলিকে স্টিমুলেট করে। অর্থাৎ এই যেটা এফএসএইচ হরমোন যখন সিক্রেশন হতে আরম্ভ করে অ্যাট দ্য এজ অফ পিউবার্টি, ইনফ্যাক্ট ইন এভরি মেনস্ট্রুয়েশন সাইকেল, তখন একসাথে ওভারির ভিতরে 6টা থেকে 15টা এরকম সেকেন্ডারি ফলিকেল কি হয়? দে বিকাম ট্রিগার্ড ইন প্রেজেন্স অফ এফএসএইচ হরমোন। এগুলির মধ্যে একটা উদ্দীপনার সৃষ্টি হয়, আর সেটা একসাথে প্রায় 6টা থেকে 15টা এরকম সেকেন্ডারি ফলিকেলসের মধ্যে সাইমultaneously এই উদ্দীপনাটার সৃষ্টি হয় ইন প্রেজেন্স অফ এফএসএইচ হরমোন। কিন্তু এই যে 6টার থেকে 15টা সেকেন্ডারি ফলিকেলসের মধ্যে একসাথে যে এগুলির মধ্যে একটা উদ্দীপনার সৃষ্টি হচ্ছে ইন প্রেজেন্স অফ এফএসএইচ হরমোন, সবগুলি কিন্তু পরে গিয়ে এই গ্রাফিয়ান ফলিকেলে পরিণত হতে পারবে না। তারই মধ্যে যেটা ডমিনেন্ট ওয়ান, সেটাই গিয়ে পরে কি হয়? গ্রাফিয়ান ফলিকেলে পরিণত হয়। আর বাকিগুলি কি হয়? ডিজেনারেট করে যায় বাই এ প্রসেস কল দি ফলিকুলার অ্যাট্রেসিয়া। অ্যাপোপ্টোসিস বলে একটা প্রসেস আছে, প্রোগ্রাম সেল ডেথ। অটোমেটিক্যালি ওই ফলিকেলসের যে সেলসগুলি আছে ইনক্লুডিং দ্য উসাইটস, সেগুলির অটোমেটিক কি হবে? সেগুলি ডেথ হতে আরম্ভ করবে। দ্যাট ইজ কল দি ফলিকুলার অ্যাট্রেসিয়া। অ্যান্ড টেম্পোরারিলি দে মে ফাংশনস অ্যাজ এন্ডোক্রাইন গ্ল্যান্ড, ওখান থেকে ইস্ট্রোজেন হরমোন তৈরি হতে পারে। এনিওয়ে, দ্য ডমিনেন্ট ওয়ান, আমি ধরে নিলাম যে এই সেকেন্ডারি ফলিকেলটা ডমিনেন্ট ওয়ান, এবং সেটাই এরপরে গিয়ে কিসে পরিণত হবে? গ্রাফিয়ান ফলিকেলে। কাজে এরপর এই সেকেন্ডারি ফলিকেল যে গ্রাফিয়ান ফলিকেলে পরিণত হবে, দ্যাট ইজ কমপ্লিটলি গোনাডোট্রফিন ডিপেন্ডেন্ট প্রসেস। এখানে কিন্তু এফএসএইচ হরমোন লাগবে। কাজেই ডিউরিং এভরি মেনস্ট্রুয়েশন সাইকেল একসাথে 6টার থেকে 15টা সেকেন্ডারি ফলিকেল চেষ্টা করে নিজেকে গ্রাফিয়ান ফলিকেলে পরিণত করতে, কিন্তু তারই ভিতরে যে কোনো একটা সেকেন্ডারি ফলিকেল কি হবে? গ্রাফিয়ান ফলিকেলে পরিণত হবে, আর সেটাই এরপরে কি রিলিজ করবে? সেকেন্ডারি ওসাইট। তো এবার কি হচ্ছে? এই যেটা সেকেন্ডারি ফলিকেলস আর গ্রাফিয়ান ফলিকেলসের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায় সেটা আমি বলছি। এক তো এখানে আমরা যে ল্যাকুনা পাচ্ছি, এখানে সেই ল্যাকুনাগুলি বড় হয়ে গিয়ে একটা বড় ক্যাভিটি ফর্মেশন হয়ে যায় উইদিন দ্য ফলিকেলস।
and this cavity is known as the antrum, which remains filled with the follicular fluid or called the liquid follicle, which contains concentrated estrogen hormone. প্রচুর estrogen hormones এখানে থাকে। এটা একটা ব্যাপার গেল। আর ধীরে ধীরে এই ফ্লুইডসের পরিমাণটা আরো বাড়তে থাকবে, আর যেটা অ্যান্ট্রাম সাইজটাও আরো বাড়তে থাকবে। ফলিকেলটা ধীরে ধীরে ফুলতে আরম্ভ করবে লাইক এ বেলুন, সাইজ অনেক গুণে বড় হয়ে যাবে। কারণ এই চারদিকের যে গ্র্যানুলোসার সেলসগুলি আছে, এগুলি যত বেশি ফ্লুইড ফর্মেশন করবে, তার অ্যান্ট্রাম সাইজটা তত বেশি বাড়বে। ক্যাভিটি মাঝখানে যেটা ফ্লুইড ফিল ক্যাভিটি, সেটা বড় হতে আরম্ভ করবে। স্ট্রাকচারটা বেলুনের মতন এরকম বড় হতে শুরু করবে। আর চারদিকে তো একটা থিকা ক্যাপসুলস আছে, একটা ডিফারেন্স আমরা পেলাম। প্লাস সেকেন্ডারি ফলিকেলের যে গ্র্যানুলোসার সেল, এর যেটা সিক্রেটরি অ্যাক্টিভিটি, সেটা ম্যানিফোল্ডস বেশি হয়ে যায় এখানে গ্রাফিয়ান ফলিকেলসের ক্ষেত্রে, ইন প্রেজেন্স অফ এফএসএইচ হরমোন অর ফলিকেল স্টিমুলেটিং হরমোনস। এবং যখন একটা মাঝখানে একটা ক্যাভিটি তৈরি হয়, তখন এই যেটা প্রাইমারি ওসাইট, সেটা একটা সাইডে চলে আসে ডিউ টু প্রেজেন্স অফ ফলিকুলার ফ্লুইডস। আর এই যেটা প্রাইমারি ওসাইট, তখন সেটা চারদিকের যেটা গ্র্যানুলোসা, জোনা গ্র্যানুলোসা আছে, তার সঙ্গে কানেক্টেড থাকে বাই এ স্টক। দিজ আর অল দি গ্র্যানুলোসা সেল, যেটা একটা স্টক ফর্মেশন করে দিয়েছে। কারণ যদি স্টকটা না থাকে, তাহলে এই যেটা ওসাইট, এটা নিউট্রিশন পাবে না। কারণ এর ফার্দার গ্রোথের জন্য, ফার্দার অ্যাক্টিভেশনের জন্য নানা ধরনের প্রোটিন ফ্যাক্টরসের দরকার আছে। তো সেটা অ্যাকচুয়ালি রুটের কাজ করছে ফর সাপ্লাইং দ্য নিউট্রিয়েন্টস। এবং এই যে স্টকটা, এই স্টকটাকে বলা হয় কিউমুলাস উফোরাস। এখানকার যেগুলি গ্র্যানুলোসা সেল, সেগুলি প্রলিফারেট হয়ে ঠিক ওসাইটের চারপাশে যেটা জোনা পেলুসিডা ছিল, তার চারদিকে একটা কি করে, একটা রেডিয়েটিং একটা কোট তৈরি করে দেয়, যেটা গিয়ে ভবিষ্যতে গিয়ে কিসে পরিণত হবে, করোনা রেডিয়েটা। ওটারও যথেষ্ট অ্যাম্ব্রায়োলজিক্যাল সিগনিফিকেন্স আছে, আমরা পরবর্তী আলোচনায় সেটা যাব। এতটুকু ডিফারেন্স। আর একটি মেজর ডিফারেন্স হচ্ছে, যেটা আলোচনার বিষয়, সেটা হচ্ছে এই যে সেকেন্ডারি ফলিকেলের মাঝখানে যেটা ফিউচার এগ, সকল প্রাইমারি ওসাইট, যেটার মধ্যে আমি অল্প আগে বলেছিলাম যে মিওসিস সেল ডিভিশন কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু সেটা ডিপ্লোটিন স্টেজে গিয়ে বন্ধ হয়ে আছে। তার মিওসিস সেল ডিভিশন প্রসেসটা কি হয়, রিস্টার্ট হয়, সেটা আবার শুরু হয়। কোথা থেকে শুরু হয়, সেলটা অলরেডি ডিপ্লোটিন স্টেজে আছে। এবার সে ডিপ্লোটিন স্টেজের পর কি, আমরা জানি মিওসিস সেল ডিভিশনের স্টেজগুলি কি। প্রথম মিওসিস, তার যেটা প্রোফেজ 1, ইট ইজ ডিভাইডেড ইনটু লেপ্টোটিন, জাইগোটিন, পেকেটিন, ডিপ্লোটিন, দেন ডায়াকাইনেসিস। এরপরে ডায়াকাইনেসিস আরম্ভ হবে। তারপরে মেটাফেজ 1, তারপরে অ্যানাফেজ 1, তারপর টেলোফেজ 1। এরপরে সেকেন্ড মিওসিস স্টার্ট হবে। আর ইতিমধ্যে কিন্তু এই প্রাইমারি ওসাইটের মধ্যে কিন্তু ক্রসিং ওভার সব হয়ে গেছে, কারণ ক্রসিং ওভারটা হয় পেকিটিন স্টেজে, অ্যান্ড দ্যাট কামস প্রায়র টু ডিপ্লোটিন স্টেজ। ক্রসিং ওভার এসব হয়ে গেছে। কাজে এরপরে কি হবে, এখন এই যেটা প্রাইমারি ওসাইট, এটার মিওসিস সেল ডিভিশনটা এখানে কমপ্লিট হবে। কাজেই আমরা জানি যে মিওসিস সেল ডিভিশন কি হয়, দুটা স্টেজে হয়, ফার্স্ট মিওসিস, সেকেন্ড মিওসিস। প্রথম মিওসিসে কি হয়, একটা ডিপ্লয়েড সেল ভাগ হয়ে দুটা হ্যাপ্লয়েড সেলস তৈরি হবে। হয়েছে এখানে দুটা হ্যাপ্লয়েড সেল, এটা একটা, এটা একটা। কিন্তু হলে হবে কি, একটা সেল আকারে বড় হয়েছে, আর সাথে যে আরেকটা হ্যাপ্লয়েড সেল আকার তৈরি হয়েছে, এটা খুবই স্মল সাইজ। এখানে নিউক্লিয়াসের ডিভিশনটা কিন্তু সমান সমান হয়েছে। এখানেও যেটা ক্রোমোজোম সংখ্যা, এখানেও ক্রোমোজোম সংখ্যা একই। যদি হিউম্যান সেল হয়, তাহলে এখানেও 23টা ক্রোমোজোম, এখানেও 23টা ক্রোমোজোমই থাকবে। নিউক্লিয়ার ডিভিশন ইজ ইকুয়াল, কিন্তু সাইটোপ্লাজমিক ডিভিশন ইজ আনইকুয়াল। দিস ইজ আনইকুয়াল সাইটোকাইনেসিস। যেটা স্মল সাইজ সেলস তৈরি হলো, দ্যাট ইজ কল দি পোলার বডি। আর যেটা বড় আকারের সেল তৈরি হলো, সেটাকে বলা হবে সেকেন্ডারি ওসাইট। তো এভাবে কি হয়, এই সেলটার যেটা মিওসিস সেল ডিভিশন, যেটা বন্ধ হয়ে গেছিল, তার প্রথম মিওসিস ডিভিশনটা কমপ্লিট হয়ে দুটা সেল হয়ে যায়। এবার কি হবে, এবার প্রথম মিওসিস তো হয়ে গেল, এবার কি হবে, সেকেন্ড মিওসিস হবে। সেকেন্ড মিওসিস এবার স্টার্ট হবে এর মধ্যে। আর এটার মধ্যে শুরু হতে পারে, বা এটা নষ্ট হয়ে যেতে পারে, কারণ এটার কোনো আর দরকার নেই। তো এবার সেকেন্ডারি ওসাইটের মধ্যে যখন সেকেন্ড মিওসিস স্টার্ট হবে, সেটা গিয়ে আবার মেটাফেজ 2 স্টেজে গিয়ে
বন্ধ হয়ে যায়, থেমে যায়। আর এই অবস্থাতেই গ্রাফিয়ান ফলিকেলের ভিতরে যেটা ফ্লুইড, ফলিকুলার ফ্লুইড এতটা বেশি হয়ে যায়, সেটা এতটা ফুলে যায়, এতটা তার এক্সেসিভ গ্রোথ হয় যে একটা সময় কি হয়, ইন প্রেজেন্স অফ LH হরমোন, দিস ইজ অ্যানাদার পিটিউটারি হরমোন, LH লুটেনাইজিং হরমোন। এই হরমোনটার প্রেজেন্সে কি হয়, একটা সময় কি হয়, গ্রাফিয়ান ফলিকেলটা কি হয়, এটা রাপচার্স, এটা ফেটে যায় এবং তার ভিতর থেকে স্ট্রাকচারটা কি হয়, রিলিজড হয়। দিস ফেনোমেনন ইজ নোন অ্যাজ ওভুলেশন, দ্য রিলিজ অফ সেকেন্ডারি ওসাইট। কাজেই ওভারির ভিতরে শুরু তৈরি তো হয়েছিল প্রাইমোর্ডিয়াল ফলিকেল, কিন্তু এরপরে সেটা তৈরি হয় সেকেন্ডারি ফলিকেল, অ্যান্ড ডিউরিং এভরি মেনস্ট্রুয়েশন সাইকেল, মনে রাখতে হবে, ডিউরিং এভরি মেনস্ট্রুয়েশন সাইকেল একটা করে কি হবে, গ্রাফিয়ান ফলিকেলস তৈরি হবে ফ্রম দি সেকেন্ডারি ফলিকেলস। আর সেই সেকেন্ডারি ফলিকেলসের ভিতর থেকে কি রিলিজ হবে, যে স্ট্রাকচারটা রিলিজ হবে, দ্যাট ইজ কল্ড দি সেকেন্ডারি ওসাইট। ঠিক আছে, কাজে প্রাইমারি ফলিকেল আর সেকেন্ডারি ফলিকেলসের মধ্যে ডিফারেন্স হচ্ছে এর ভিতর যেটা ফিউচার এগ থাকে সেটা হয় প্রাইমারি ওসাইট স্টেজে আছে, আর সেটা মিওসিস সেল ডিভিশনের ডিপ্লোটিন স্টেজে স্টপ হয়ে আছে। আর যেটা গ্রাফিয়ান ফলিকেলস, তার ভিতর যেটা আমরা ফিউচার এগ পাচ্ছি সেটা সেকেন্ডারি ওসাইট, আর সেটা মিওসিস সেল ডিভিশনের কোন স্টেজে অ্যারেস্ট হয়ে আছে, মেটাফেজ 2 স্টেজে গিয়ে অ্যারেস্ট হয়ে আছে। এখনো কিন্তু এর মধ্যে মিওসিস সেল ডিভিশনটা কমপ্লিট হয়নি। সেই অবস্থাতেই কি হয়, সেকেন্ডারি ওসাইটটা কি হয়, এর ভিতর থেকে রিলিজড হয়ে যায়, দ্যাট ইজ কল্ড ওভুলেশন। অ্যালং উইথ দিস পোলার বডিজ, অথবা পোলার বডিটা নষ্ট হয়ে গেছে। এরপরে সেকেন্ডারি ওসাইটটা কোথায় কালেকশন হবে, উইদিন দ্য ফ্যালোপিয়ান টিউব। আর সেই ফ্যালোপিয়ান টিউবে থাকা অবস্থায় এই সেকেন্ডারি ওসাইট যদি ফার্টিলাইজড হয় বাই দ্য স্পার্ম, তখন গিয়ে এর যেটা মিওসিস সেল ডিভিশন, যেটা মেটাফেজ 2 স্টেজে গিয়ে আটকে আছে, অ্যারেস্ট হয়ে আছে, সেটা তখন গিয়ে কমপ্লিট হয়ে গিয়ে এই যেটা সেকেন্ডারি ওসাইট, সেটা একটা উটিড বা এগে পরিণত হবে, যেটা স্পার্মের দ্বারা ফার্টিলাইজড হচ্ছে। আর ঠিক প্রথম মিওসিস সেল ডিভিশনের সময় যেমন প্রাইমারি ওসাইট যেমন তার যখন প্রথম মিওসিসটা কমপ্লিট হয়, তখন যেমন দুটা সেল তো তৈরি হয়েছে, কিন্তু একটা বড় একটা ছোট, কল দি পোলার বডিজ, ছোটটা। ওরকম এটার যখন সেকেন্ডারি ওসাইটের যখন সেকেন্ড মিওসিসটা কমপ্লিট হবে, তখনও কিন্তু একটা সেল আকারে বড় হবে, হুইচ ইজ কল দি এগ, আর সাথে আরেকটা সেলস তৈরি হবে, সেটা হচ্ছে স্মল বডি। যেমন এটা তো সেকেন্ডারি ওসাইট, যেটা এখান থেকে রিলিজ হলো, দিস দ্য সেকেন্ডারি ওসাইট। এবার এই সেকেন্ডারি ওসাইটটা যদি একটা স্পার্মের দ্বারা যদি ফার্টিলাইজড হয়, সাথে সাথে এটা মিওসিস সেল ডিভিশনটাকে কমপ্লিট করে এই সেলটা ভাগ হয়ে আবার একটা বড় ছোট সেল, আর সাথে একটা কি হবে, বড় সেলস তৈরি হবে। স্মল সেলসটাকে বলা হবে পোলার বডি। তো কি তৈরি হলো, একটা প্রাইমারি ওসাইট, এটা যখন মিওসিস সেল ডিভিশন কমপ্লিট হয়, তখন একটা প্রাইমারি ওসাইট থেকে কিন্তু আমরা একটাই ফাংশনাল এগ পাচ্ছি, আর সাথে কিছু পোলার বডিজ পাচ্ছি। এর কারণটা হচ্ছে যে এগের কাজ হচ্ছে, এগ যখন স্পার্মের দ্বারা ফার্টিলাইজড হয়, তখন সেটা জাইগোটে পরিণত হয়, আর সেটা এরপর একটা মাল্টিসেলুলার এমব্রায়োতে ডেভেলপ হতে আরম্ভ করে, অ্যান্ড ফর হুইচ ইট নিডস সাফিসিয়েন্ট নিউট্রিয়েন্টস অ্যান্ড এনার্জি মলিকুলস, এর মধ্যে সাফিসিয়েন্ট রিজার্ভ ফুডস থাকতে লাগে। আর প্রাইমারি ওসাইট এর মিওসিস সেল ডিভিশনের সময় সেলগুলি যদি সমান সমান আকারে হতো, এই কোষগুলি যদি সমান সমান আকারে ভাগ হতো, এরপর এটা যখন আবার ভাগ হতো, আবার যদি সমান সমান আকারে ভাগ হতো, তাহলে কিন্তু এগের সাইজ ছোট হয়ে যেত, ওর মধ্যে যেটা নিউট্রিয়েন্টস বা রিজার্ভ ফুডস থাকতো সেটা হয়তো সাফিসিয়েন্ট থাকতো না। এই জন্য ডিউরিং ওজেনেসিস প্রাইমারি যেটা ওসাইট সেল, এর যখন মিওসিস সেল ডিভিশন হয়, তখন কিন্তু সেটা আনইকুয়াল সাইটোসাইনেসিস হয়, জাস্ট টু এনশিওর the nutrients in the egg or the oocyte, কারণ সেটা দরকার আছে এগের, it will be fertilized and that fertilized egg will convert into a zygote, আর সেটাই গিয়ে পরে এমব্রায়োতে পরিণত হবে, কাজে সেখানেই সমস্ত নিউট্রিয়েন্টস এবং সাইটোপ্লাজমের প্রয়োজন হবে। এনিওয়ে, এরপর এই যখন গ্রাফিয়ান ফলিকেলটা যখন রাপচার্ড হয় ইন প্রেজেন্স অফ LH,
তখন এই যেটা রাপচার্ড গ্রাফিয়ান ফলিকেল, এটা তো ওভারির ভিতরেই থেকে যায়, শুধু তার থেকে কি বের হয়ে গেছে, সেকেন্ডারি ওসাইট। এই রাপচার্ড গ্রাফিয়ান ফলিকেলটাকে তখন বলা হয় কর্পাস লিউটিয়াম। এবং যখনই এটা রাপচার্ড হয় তখন ভিতরে কি হয়, এটা বাইরের যেটা থিকা আছে এর মধ্যে ব্লাড ক্যাপিলারিস আছে, তো যেটা ক্যাপসুল চারদিকের যেটা ক্যাপসুল ওর মধ্যে ব্লাড ক্যাপিলারিস আছে, কারণ যখন এটা রাপচার্ড ফাটবে বস্তুটা তখন এখান থেকে ব্লিডিং হবে, তো ভিতরে একটা ব্লাড জমা হয়ে যায়, ভিতরে এই ব্লাড ক্লটটাকে বলা হয় কর্পাস হেমোরেজিক। কর্পাস লিউটিয়ামের মাঝখানে একটা ব্লাড ক্লটস আমরা পাই, দ্যাট ইজ কল্ড দি কর্পাস হেমোরেজিক। আর এই যে গ্র্যানুলোসা সেলসগুলি আছে, হুইচ আর অ্যাকচুয়ালি বেসিক্যালি অ্যান্ডোক্রাইন সেলস, যেগুলি অল্প আগে ইস্ট্রোজেন হরমোন তৈরি করছিল, সেই সেলসগুলি এখন ধীরে ধীরে ইয়েলো কালার হতে আরম্ভ করে, কারণ এগুলির মধ্যে এক ধরনের ইয়েলো কালারের লিউটিন গ্র্যানিউলস এগুলির মধ্যে সিনথেসিস হতে আরম্ভ করে। তো গ্র্যাজুয়ালি দিস হোল স্ট্রাকচার নাও কল দি কর্পাস লিউটিয়াম, যেটা অল্প আগে কি ছিল গ্রাফিয়ান ফলিকেল, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য এমটি গ্রাফিয়ান ফলিকেল, গ্র্যাজুয়ালি বিকাম ইয়েলো কালার স্ট্রাকচার, এটা একটা ইয়েলো কালার স্ট্রাকচারে পরিণত হয়। অ্যান্ড ড্রামেটিক্যালি একটা ঘটনা ঘটে, সেটা কি, যে এর যে গ্র্যানুলোসা সেলসগুলি আছে, যেগুলিকে এখন আমরা লিউটিন সেলস বলবো, এই সেলসগুলি এখন ইস্ট্রোজেন হরমোনের প্রোডাকশনটাকে কমায় দেয়, তার পরিবর্তে আরেকটি নতুন হরমোন স্ট্রাকচার থেকে তৈরি হতে আরম্ভ করে। দিস নিউ হরমোন ইজ নোন অ্যাজ দ্য প্রোজেস্টেরন, হুইচ ইজ অলসো নোন অ্যাজ প্রেগনেন্সি হরমোনস। তো এইভাবে ভিতরে কর্পাস লিউটিয়ামস তৈরি হয়, এবং সেটার থেকে যেটা নিউ হরমোন প্রডিউস হচ্ছে, দ্যাট ইজ দ্য প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন হরমোন, ইস্ট্রোজেন হরমোন, এগুলির গ্রেট এমব্রায়োলজিক্যাল সিগনিফিকেন্স আছে, সেগুলি বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা রাখব। তো এই হচ্ছে ফলিকেলস, প্রাইমোর্ডিয়াল ফলিকেল, দেন দি প্রাইমারি ফলিকেল, দেন দি সেকেন্ডারি ফলিকেল, দেন দি টার্সিয়ারি অর গ্রাফিয়ান ফলিকেলস, অ্যান্ড রাপচার্ড গ্রাফিয়ান ফলিকেল ইজ নোন অ্যাজ দি কর্পাস লিউটিয়াম। এরপর অবশ্যই কর্পাস লিউটিয়ামটা কি হয়, এবার যে একটা যে সেকেন্ডারি উসাইটটা রিলিজ হলো, যে এটা কোথায় কালেক্ট হবে, ইট উইল বি কালেক্টেড ইনটু দ্য ফ্যালোপিয়ান টিউব। আর যদি এই সেকেন্ডারি উসাইট যদি ফ্যালোপিয়ান টিউবসে থাকা অবস্থায় যদি ফার্টিলাইজড না হয়, দেন ইট উইল ডাই, এটা নষ্ট হয়ে যাবে। এটা নষ্ট হয়ে গেলে 10 থেকে 11 দিনের মাথায় কি হবে, কর্পাস লিউটিয়ামটাও কি হয়, এটাও ডিজেনারেট করে যায়, এটাও ডিজেনারেট করে যাবে। আর যদি কিপ রিমেম্বার, গ্রাফিয়ান ফলিকেল থেকে যখন সেকেন্ডারি উসাইট রিলিজ হচ্ছে তখন স্ট্রাকচারটা হয়ে যাচ্ছে কর্পাস লিউটিয়াম, আর সেকেন্ডারি উসাইট যখন ফ্যালোপিয়ান টিউব দিয়ে পাস হবে সেই অবস্থায় যদি এটা ফার্টিলাইজড হয়, তাহলে এটা একটা কি হবে, এটা একটা এমব্রায়োতে পরিণত হবে, প্রেগনেন্সি স্টার্ট হবে। সেই অবস্থায় কিন্তু কর্পাস লিউটিয়ামের যেটা লাইফ স্প্যান সেটা বেড়ে যায়, প্রায় 2.5 or 3 months এর লাইফ স্প্যান বেড়ে যায়। কন্টিনিউয়াসলি এটা কোন হরমোন সিক্রেশন করতে থাকে, দ্যাট ইজ প্রোজেস্টেরন, দ্যাট মেনটেন্স দ্য প্রেগনেন্সি অ্যান্ড মেনস্ট্রুয়েশন সাইকেলটাকে স্টপ করে দেয় পরবর্তীতে। প্রোজেস্টেরন হরমোন, ওর কাজই হচ্ছে এটা। তো এগুলি জানতে হবে আমাকে, প্রোজেস্টেরন হরমোন, ইস্ট্রোজেন হরমোনের ফাংশন, সেগুলি জানতে হবে। নানা ধরনের প্রশ্ন এখান থেকে মেডিকেল এন্ট্রান্স এক্সামিনেশন এসে থাকে। এনিওয়ে, তো এই যে ব্যাপারটা যেটা আমরা এখানে আলোচনা করলাম, সেটাই আমরা এখানে আবার যেটা শুরুতে আমরা দেখেছিলাম, যে ওভারির ভিতরে আমরা অসংখ্য সংখ্যা কি পাই, প্রাইমোর্ডিয়াল ফলিকেলস, সেগুলি স্পোরাডিক্যালি কিসে পরিণত হয়, প্রাইমারি ফলিকেলস, সেগুলি আবার কিসে পরিণত, সেকেন্ডারি ফলিকেলস। এরপরে ফ্রম দি এজ অফ পিউবার্টি অর অ্যাডোলেসেন্স ডিউরিং এভরি মেনস্ট্রুয়েশন সাইকেল, এই সেকেন্ডারি ফলিকেলসগুলি কিসে পরিণত হয়, গ্রাফিয়ান ফলিকেলস। অ্যাকচুয়ালি অনেকগুলি সেকেন্ডারি ফলিকেল একসাথে তাদের মধ্যে একটা মানে একসাথে তাদের মধ্যে গ্রাফিয়ান ফলিকেল তৈরি হওয়ার যে স্টিমুলেশন একসঙ্গে হয়, কিন্তু যেটা ডমিনেন্ট ওয়ান সেটাই গিয়ে কি হয়, গ্রাফিয়ান ফলিকেলে পরিণত হবে। বাকি যেগুলি থাকবে সেগুলি কি হবে, আমি আগে বলেছি, সেগুলির ফলিকুলার অ্যাট্রেসিয়া হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাবে, এবং শেষে গ্রাফিয়ান ফলিকেল থেকে কি রিলিজ হবে, এটা রিলিজ হবে সেকেন্ডারি ওসাইট ইন প্রেজেন্স অফ এলএইচ হরমোন। তো এই হচ্ছে প্রাইমোর্ডিয়াল ফলিকেল, দ্য প্রাইমারি ফলিকেল অ্যান্ড দি গ্রাফিয়ান সেকেন্ডারি ফলিকেল, সেটাই গিয়ে পরে হয় গ্রাফিয়ান ফলিকেল। তো প্রাইমোর্ডিয়াল ফলিকেল, প্রাইমারি ফলিকেল অ্যান্ড সেকেন্ডারি ফলিকেল, এই এতটুকু যেটা ফলিকুলোজেনেসিস উইদিন দ্য ওভারি, দ্যাট ইজ
pre-antral periods of folliculogenesis, and that is completely independent of gonadotrophin hormone. কিন্তু একটা সেকেন্ডারি ফলিকেল গিয়ে যখন গ্রাফিয়ান ফলিকেলে পরিণত হবে, দ্যাট ইজ কল দি অ্যান্ট্রাল পিরিয়ডস অফ ফলিকুলোজেনেসিস, অ্যান্ড দ্যাট ইজ ডিপেন্ডেন্ট অন FSH hormone or follicle stimulating hormone. So that's was all in today's class, and thank you very much for learning with me, and please keep your study continue. Thank you.